ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 12-এর সেমিস্টার 4-এর কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কেমিক্যাল কাইনেটিক্স অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যা। দেখো, এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার আর খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা চ্যাপ্টার। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের টোটাল মার্কস থাকবে 7। ঠিক আছে, তাহলে কত মার্কস থাকবে বলো তো? 7 নাম্বার কিন্তু এই চ্যাপ্টার থেকে তোমাদের থাকবে। তো তোমাদের ফোর্থ সেমিস্টারে তো 2 মার্কস, 3 মার্কস আর 5 এই তিনটা ক্যাটাগরিতেই হবে, টোটাল 35 মার্কসের এক্সাম হবে। তো সেই অনুসারে তুমি এখানে বলতে পারো যে এটা 5+2 হতে পারে বা 3+2+3 এরকম কিছু একটা প্যাটার্ন করতে পারে। ঠিক আছে, তো ফার্স্ট এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেখো চ্যাপ্টারের নাম কি? রাসায়নিক গতিবিদ্যা, তাই তো? কোনো একটা রাসায়নিক বিক্রিয়া কিভাবে সংগঠিত হচ্ছে সেটা কিন্তু বোঝার জন্য আমাদের অবশ্যই রাসায়নিক গতিবিদ্যার কিন্তু প্রয়োজন হয়, তাই তো? তাহলে এই চ্যাপ্টারে ফার্স্ট যে টপিকগুলি রয়েছে সেগুলো কোনো বিক্রিয়ার গড় এবং তাৎক্ষণিক হার সংজ্ঞায়িত করতে হবে। ঠিক আছে, তারপর সময়ের সঙ্গে বিক্রিয়ক অথবা বিক্রিয়াজাত পদার্থের কারত্বের পরিবর্তনের সাপেক্ষে আমরা বিক্রিয়ার হার প্রকাশ করতে পারবো। তারপরে মৌলিক বিক্রিয়া জটিল বিক্রিয়ার মধ্যে পার্থক্য কিভাবে করতে হয় সেটা, হার ধ্রুবককে কী করে সংজ্ঞায়িত করতে হবে সেই টপিকটা জানবো। শূন্য এবং প্রথম ক্রম বিক্রিয়ার অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, শূন্য এবং প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ বিক্রিয়া হার সমীকরণ কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, এই থিওরি দিয়ে কিন্তু তোমাকে অনেক অঙ্কও করতে হবে। ঠিক আছে, শূন্য এবং প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক কীভাবে নির্ণয় করব, এই সমস্ত টপিকগুলি কিন্তু আমরা আজকের এই ভিডিওতে কভার করব। তো অবশ্যই মন দিয়ে কিন্তু প্রত্যেকটা কথা এবং আমি যে অ্যানালাইসিসগুলো বলবো মন দিয়ে শুনবে আর টোটাল ভিডিওটা কিন্তু কমপ্লিট করবে। এর আগে কিন্তু আমি কেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রি দিয়ে দিয়েছি, তো অবশ্যই দেখে নিও। এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 3 যেমন D&A ব্লক মৌল রয়েছে, তারপর কোঅর্ডিনেশন কম্পাউন্ড রয়েছে, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, তারপর অ্যালডিহাইড, কিটোন এই সমস্ত, তারপর নাইট্রোজেন যে চ্যাপ্টার রয়েছে অর্গানিক কেমিস্ট্রির, এই সমস্ত টপিকগুলো কিন্তু আমি কভার করব। তো অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওগুলি প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ডের মধ্যে কিন্তু শেয়ার করে দিও। ঠিক আছে, দেখো আমি যদি একটা কথা বলি, কোনো একটা রাসায়নিক বিক্রিয়া তোমরা এখন 4th সেমিস্টার তো ক্লাস 11-এ কিন্তু তোমরা অনেকে ল্যাবরেটরিতে রিয়াকশন করেছো, আমাদের এক্সপেরিমেন্ট করতে হয় না, দেখবে অনেক সময় স্যারও থাকে পাশে। তো স্যার কী করলেন, আমাদের বিভিন্ন টাইপের দেন যে হ্যাঁ তুমি এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলাম, HCl দিলাম। HClটা কিন্তু গাঢ় লঘু দুটোই থাকে, তো আমাদের টোটাল গ্লাভস পরে কিন্তু এক্সপেরিমেন্ট করতে হয়, তাই না? তো এই সমস্ত এক্সপেরিমেন্টগুলো কিন্তু তোমরা নিজের হাতে নাতে করেছো 11-এ থাকতে। এখন তোমরা 12-এ তো 12-এর থার্ড সেমিস্টারও কিন্তু তোমরা করেছিলে। তো এটা 4th সেমিস্টার খুবই গুরুত্বপূর্ণ একটা সেমিস্টার, তাই তো? বোর্ড এক্সাম। তো এটা আমি আশা রাখবো তোমাদের কাছে যে তোমাদের যাতে এই পরীক্ষাটাও খুব ভালো হয়। যেমন তোমরা ফার্স্ট সেমিস্টার ভালো দিয়েছো, সেকেন্ড সেমিস্টার ভালো দিয়েছো, থার্ড সেমিস্টারও ভালো দিয়েছো, আমি চাইবো তোমাদের 4th সেমিস্টারও যেন খুব ভালো হয়, তাই তো? তো কোনো একটা রাসায়নিক বিক্রিয়া আদৌ সংগঠিত হবে কিনা তা তাপগতিবিদ্যার সাহায্যে কিন্তু আমরা অনুমান করতে পারি। দেখো, তাপগতিবিদ্যা থার্মোডাইনামিক্স একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা তোমরা কিন্তু ফিজিক্সেও পড়ে থাকবে, কেমিস্ট্রিতেও রয়েছে, তাই তো? থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা। তো এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে জানো তোমরা টার্মগুলো ΔH হয়, ΔG হয়, তো এক্ষেত্রে কিন্তু ΔGটা আমাদের <0 হতে হয়, তাই তো? <0 হলেই কিন্তু কোনো একটা বিক্রিয়া সংগঠিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, প্রবাবিলিটি বলছি, সম্ভাবনা সম্ভব হতে পারে। কোনো একটা রাসায়নিক বিক্রিয়া কত দূর পর্যন্ত সংগঠিত করবে তা রাসায়নিক সাম্যাবস্থার সাহায্যে কিন্তু আমরা গণনা করতে পারি। ইকুইলিব্রিয়ামের একটা চ্যাপ্টার রয়েছে কেমিস্ট্রি, সেই চ্যাপ্টারে কিন্তু তোমরা বিভিন্ন বিক্রিয়ার সাম্যাবস্থা অনুসারে কিন্তু তোমরা পড়েছিলে, তাই তো? এবার বিক্রিয়াটি গতিবেগ সাম্যাবস্থায় পৌঁছাতে বিক্রিয়াটা কতটা সময় নেবে সেটাও কিন্তু আমরা মেজারমেন্ট বা পরিমাপ করতে পারবো, তাই তো? তাহলে বুঝলে? তো ফার্স্ট যেটা টপিক আমাদের রাসায়নিক বিক্রিয়ার হার। ওকে, দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেখা রয়েছে যে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ এবং সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। সিলভার নাইট্রেট তোমরা জানো, সিলভার নাইট্রেটের সংকেত কী হয়? সিলভার বলতে আমাদের Ag আর নাইট্রেট বলতে NO3 হয়, এটা তো জানোই, তাই তো? তাহলে এক্ষেত্রে কী নিয়েছে দেখো, সিলভার নাইট্রেট নিয়েছে সোডিয়াম ক্লোরাইড, NaCl তোমরা সবাই জানো, লবণ আমরা খাইও, তাই তো? দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনই আমাদের খাওয়ার দাওয়ারে লাগে, লবণ না দিলে তো কি বলবো আর স্বাদের খেতেই পারবে না তুমি, খাওয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান, তাই তো? তো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ মিশ্রিত করলে তৎক্ষণাৎ সিলভার ক্লোরাইডের কী হয়ে যাবে বলতো? সঙ্গে সঙ্গে অদক্ষেপ পড়ে যায়। এবার তোমরা যখন দেখবে ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করেছিলে তোমাদের হয়তো অভিজ্ঞতা থাকবে, আর নাও থাকলে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো
টেস্ট টিউব জানো, ল্যাবরেটরিতে টেস্ট টিউব হয়, তো এরকম আকারে টেস্ট টিউব কিন্তু হয়, তাই তো? দেখবে ল্যাবরেটরির যে বইগুলো হয় সেই বইগুলোর মধ্যে কিন্তু ছবি দেওয়া থাকে, বা তোমরা তো হাতে নাতে করবে এক্সপেরিমেন্টগুলো বা করেছো। তো এই ক্ষেত্রে কী হয় বলো তো, এই যে কী বলেছে যে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়ে যাচ্ছে, এরকম করে তুমি রিয়াকশন করলে তো কী একটা হচ্ছে AgNO3 আর হচ্ছে NaCl, তো দুটাকে যখনই তুমি রিয়াকশন করলে তখন অধক্ষেপ বলতে কি এই টেস্ট টিউবের নিচে দেখবে উপরে পাতলা একটা জলীয় মানে দ্রবণ থাকে, আর নিচে যেমন লবণ একটা কেমন হয়, লবণ যেমন তুমি এমনি অবস্থায় দেখবে কঠিন অবস্থায়, যেমন যেটা আমরা খাবারে দিই আর কি, তো ওরকম কি হয় একটা আলাদা একটা শক্তই হয়, তো ওরকম করে কিন্তু মানে যখন অধক্ষেপটা পড়বে নিচে কিন্তু থিতিয়ে পড়বে, দেখবে টেস্ট টিউবের নিচে আমরা এরকম করে দেখি বিভিন্ন কালার ফর্মেশন হচ্ছে কিনা, অর্থাৎ আমাদের এক্সপেরিমেন্টে কী বলতে চাইছে ওই অনুসারে মিলছে কিনা, এরকম করে তো আমরা এক্সপেরিমেন্টগুলো করি, তাই তো? তো সিমিলার হতে এক্ষেত্রেও কিন্তু সেম একটা তৎক্ষণাৎ কী হয় সিলভার ক্লোরাইডের অধক্ষেপটা পড়ে যায়। এবার অপর দিকে বা অন্য কোনো একটা বিক্রিয়া, কিছু বিক্রিয়া খুবই কী হয় মন্থর হয়, মন্থর মানে কি কোনো কোনো মানে বিক্রিয়া খুব ধীর গতিতে হয়, যেমন তুমি যদি ভাবো একটা আমাদের মানে দৈনন্দিন জীবনেরই এক্সাম্পল দিচ্ছি আমি, যে লোহা তো তোমরা সবাই দেখেছো তাই না? দেখবে কোনো একটা লোহা তুমি যদি মানে বাতাসে, খোলা বাতাসে বা বাইরে, বাড়ির বাইরে আর কি উঠোনে বা কোনো একটা জায়গায় ফেলে রেখে দিলে, ঠিক আছে, লোহাটা দীর্ঘদিন ধরে থাকলো, এবার ধীরে ধীরে কী হবে বলো তো, ওই লোহাটা বাতাস, অক্সিজেন সব কিছুর সাথে কিন্তু রিয়াকশন শুরু করে দেবে। এবার বিক্রিয়া করতে করতে কী হবে, ওই লোহাটা আস্তে আস্তে কিন্তু কী হবে মরিচা, বলি না আমরা যে লোহাতে মরিচা ধরেছে, তাহলে লোহাটাতে কী হবে মরিচা ধরতে শুরু করবে, তার মানে কি ওখানে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, তাই তো? সেই মানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে লোহাটায় মরিচা ধরছে, তাহলে এটা কি খুব ফাস্ট হচ্ছে না, এটা হচ্ছে ধীরে ধীরে অর্থাৎ দীর্ঘদিন ধরে ধরে কিন্তু হচ্ছে, তাহলে এই সমস্ত বিক্রিয়াগুলোকে কিন্তু আমরা মন্থর বিক্রিয়া বলছি। আর দ্রুত বিক্রিয়া কি বা হচ্ছে তৎক্ষণাৎ বিক্রিয়া মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেমন হচ্ছে আর্দ্র বায়ুর উপস্থিতিতে, দেখো এখানে এটাই কিন্তু লেখা রয়েছে। আরও কিছু বিক্রিয়া যেমন হচ্ছে ধরো ইক্ষু শর্করার অপবর্তন, স্টার্চের আর্দ্র বিশ্লেষণ, এগুলো কিন্তু মধ্যম গতিতে হয়, অর্থাৎ এক্ষেত্রে টাইমটা বেশিও লাগছে না, টাইমটা অনেক স্লো বা কমও লাগছে না, তাহলে স্টার্চ আর হচ্ছে তোমার ইক্ষু শর্করার অপবর্তন এই সমস্ত এক্সাম্পলগুলো কিন্তু মধ্যম গতিতেই হয়, ঠিক আছে। এরপরে দেখো আর এর অন্তর্হিত হওয়ার হার কি বলেছে বলো তো, আর এর অন্তর্হিত হার বলতে এক্ষেত্রে আমরা রেট অফ এ কেমিক্যাল রিয়াকশনটাকে আর দ্বারা ডিনোট করছি, ঠিক আছে, তাহলে আর এর গাঢ়ত্ব হ্রাস হবে, ঠিক আছে, আর এর গাঢ়ত্ব হ্রাস ডিভাইডেড বাই প্রয়োজনীয় সময়, অর্থাৎ কতটা গাঢ়ত্ব হ্রাস হচ্ছে বাই কী করবো আমরা প্রয়োজনীয় সময়, অর্থাৎ কতটা টাইম লাগছে সেটা যদি আমরা ডিভিসেবল অর্থাৎ ডিভাইডেড করে দিই, তাহলে কিন্তু আমরা আর এর অন্তরিত হার পেয়ে যাবো, অর্থাৎ মাইনাস, এক্ষেত্রে কিন্তু ফর্মটা মাইনাস হবে ডেল্টা আর। আচ্ছা, যেহেতু গাঢ়ত্ব কথা বলেছি তাহলে মনে রাখবে গাঢ়ত্বকে কিন্তু সবসময় আমরা থার্ড ব্র্যাকেটে লিখি, আর ডিভাইডেড বাই কী হবে বলো তো ডেল টি, তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের ফর্মুলা, তো ফর্মুলাগুলো ভালো করে দেখবে, ঠিক আছে। এবার পি এর উৎপন্ন হওয়ার হার সিমিলার হইতে এক্ষেত্রে আর এর যেমন অন্তরিত হওয়ার হার ছিল সেম পি এর ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে, তাহলে পি এর গাঢ়ত্ব বৃদ্ধি বাই হচ্ছে প্রয়োজনীয় সময়, তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে, যেমন আরটা হচ্ছে নেগেটিভ হচ্ছিল এক্ষেত্রে এটা কিন্তু পজিটিভ হবে, ঠিক আছে, তাহলে পজিটিভ ডেল্টা থার্ড ব্র্যাকেট অফ পি, যেহেতু গাঢ়ত্বের কথা বলা হচ্ছে তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যেই লিখবো, আর ডিভাইডেড বাই ডেল্টা টি অর্থাৎ কতটা আমাদের টাইম লাগছে সেটা কিন্তু আমরা লিখবো। তো অনেক দুটোই মানে ফর্মুলায় অনেক ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। এরপরে বিক্রিয়া হারের একক, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, 1 মার্কে তোমাদের তো যেহেতু এসিকিউ প্যাটার্ন রয়েছে তাহলে 1-এর কিন্তু 1 মার্কের এটা দিতে পারে। তো বিক্রিয়া হারের একক, দেখো হারের একক মনে রাখবে সবসময় গাঢ়ত্ব সময় ইনভার্স হয় বা গাঢ়ত্ব পার সময়, ঠিক আছে, তুমি পারও লিখতে পারো বা যদি পার না লেখো তাহলে সময় অবশ্যই ইনভার্স দিবে, ঠিক আছে। আর যদি গাঢ়ত্বকে আমরা মোল লিটার ইনভার্স এবং সেকেন্ড সময়কে যদি সেকেন্ড এককে প্রকাশ করি তাহলে কিন্তু আমরা হারের একক কী পাবো মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। তবে গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে যখন গ্যাসের গাঢ়ত্বকে আমরা আংশিক চাপ দ্বারা প্রকাশ করি তাহলে বুঝলে তো মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স কিন্তু আমরা বলবো। এবার যদি আংশিক চাপ বলি তখন কিন্তু এটিএম অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেশার এটিএম সেকেন্ড ইনভার্স চলে আসবে। এরপরে তাৎক্ষণিক হার, তাৎক্ষণিক হারকে আমরা মনে রাখবে আর এভারেজ, স্মল আর এভারেজ দ্বারা চিহ্নিত করব, ঠিক আছে, স্মল আর এভারেজ ডেল্টা আর ডিভাইডেড বাই ডেল টি, বা এটাকেও আমরা লিখতে পারি যে ডেল্টা পি থার্ড ব্র্যাকেট অফ পি ডিভাইডেড বাই ডেল টি, এটাও কিন্তু লিখতে পারি। এরপরে ডেল্টা টি ট্যান্স টু যদি 0 হয় তাহলে এক্ষেত্রে কিন্তু আর এর তাৎক্ষণিক মানটা কী হবে মাইনাস ডিআর ডিটি, দ্যাটস ইকুয়ালিটি সাইন ডিপি ডিটি হবে, ঠিক আছে। এবারে দেখো এক্ষেত্রে একটা রিয়াকশান আমি নিয়েছি যে এজি অর্থাৎ মার্কারি ব্র্যাকেটে আই, ঠিক আছে, প্লাস হচ্ছে ক্লোরিন ব্র্যাকেটে গ্যাস, আর হচ্ছে এর থেকে তৈরি হচ্ছে AgCl2 ব্র্যাকেটে সলিড, তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়ার হারটা আমাদের কী হবে বলো তো মাইনাস ডেল্টা Hg ডেল টি ইকুয়ালস টু, আচ্ছা ডেল্টা Hg ডেল টি তো লিখলাম, এটা সিমিলার হতে ইকুয়ালিটি সাইন, এক্ষেত্রে আমরা মাইনাস ডেল্টা Cl2 লিখতে পারি,
দ্যাটস ইকুয়ালিটিস অ্যান্ড মাইনাস ডেল্টা AgCl2 বাই ডিটি কিন্তু অর্থাৎ ডেলটি আমরা লিখতে পারি। তো এক্ষেত্রে বিক্রিয়ার হারটা কিন্তু এরকম হলো, ঠিক আছে। জাস্ট দেখো রিয়াকশানটা, এক্ষেত্রে কী রয়েছে, সিলভার কেন বললি, মার্কারি, তাহলে এক্ষেত্রে Hg, তো জাস্ট Ag বাই ডেলটি লিখবো, তারপর ক্লোরিন রয়েছে, ক্লোরিনের পার্টটা লিখবো, তারপরে হচ্ছে আমাদের AgCl2 রয়েছে, AgCl2। এবার লক্ষ্য করো, তুমি যদি দেখো এক্ষেত্রে এটা কিন্তু প্লাস হবে, ঠিক আছে, এটা প্লাস হবে, ওকে, বা এখানে আমি কিছুই দিচ্ছি না, এটা কিন্তু প্লাস হবে। দেখো অ্যারোর এদিকে মানে AgCl2 এগুলো কি বিক্রিয়াজাত, আর এটা বিক্রিয়াজাত। তা এক্ষেত্রে যদি তুমি ভাবো সোজা কথায় বলতে গেলে এটা অ্যারো রয়েছে, অ্যারোর বাদিকে যা রয়েছে সেগুলো সব কিন্তু নেগেটিভ হবে, ঠিক আছে, আর অ্যারোর ডান দিকে যেটা থাকবে সেটা কিন্তু অলওয়েজ পজিটিভ হবে। এটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। জাস্ট যেটা থাকবে, অর্থাৎ এক্ষেত্রে Ag রয়েছে, তুমি ডেল্টা Ag রেখে দেবে, আর সবসময় সময়টা তো লিখতে হবে, তাহলে বাই কিন্তু ডেলটি হবে। সিমিলার হচ্ছে Cl2 রয়েছে, মাইনাস ডেল্টা Cl2 লিখে দেবে, ঠিক আছে। তো এক্ষেত্রে কী হবে, বাই ডেল্টা টি হবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমরা বুঝলাম, ওকে। এরপরে অর্থাৎ যে কোনো একটা বিক্রিয়ার অন্তরিত হওয়ার হার বিক্রিয়াজাত পদার্থের উৎপন্ন হওয়ার হারের সাথে কিন্তু ইকুয়াল হয়। তাহলে এক্ষেত্রে তুমি যদি এর পরের আরেকটা রিয়াকশন দেওয়া রয়েছে, অর্থাৎ 2 অণু HI ব্র্যাকেটে গ্যাস, এর থেকে আরও হাইড্রোজেন আর হচ্ছে আয়োডিন, তাহলে এক্ষেত্রে বিক্রিয়া হার আমাদের কি তৈরি হবে, এই দেখো এখানে যেহেতু হাফ মানে 2 রয়েছে, তাহলে আমরা কি জানি, এমনি নর্মাল ওয়েতে যদি এখানে Hg থাকতো তাহলে জাস্ট ডেল্টা HI বাই ডেলটি লিখতাম, কিন্তু এখানে একটা 2 রয়েছে, তাহলে যদি এরকম কোনো সংখ্যা থাকে তাহলে এটা সবসময় 1/, হবে, ঠিক আছে। তাহলে যেহেতু মাইনাস হয় অ্যারোর বাদিকে, তাহলে এক্ষেত্রে মাইনাস হাফ হবে, মাইনাস হাফ, তারপরে যেটা তুমি শিখলে অর্থাৎ ডেল্টা HI বাই কি লিখবে, ডেলটি, হয়ে গেল। এরপরে দেখো অ্যারোর এদিকে কী হবে, সবসময় প্লাস হবে, তাই তো, অ্যারোর এদিকে কী হবে, সবসময় প্লাস হবে। তো সেই জন্য এক্ষেত্রে কি কোনো মানে 1 2 মানে 2 3 4 আছে, নেই, শুধুমাত্র 1 আছে, তো 1/1 করলে তো 1ই হয়, তাহলে এক্ষেত্রে ডেল্টা H2 ডিভাইডেড বাই ডেলটি, বাস গল্প খতম। এরপরে I2 রয়েছে, কোনো ব্যাপার না, প্লাস হবে, I2 লিখে দাও, ডেলটি লিখে দাও, একদম খুবই সোজা একটা কনসেপ্ট বিক্রিয়া হার নির্ণয় করার জন্য। একটা ইকুয়েশন দিয়ে দেবে, এই ইকুয়েশন অনুসারে তোমাকে জাস্ট এভাবে লিখে দিতে হবে, খুবই সোজা, তাই না। এরপর দেখো এই রিলেটেড একটা অঙ্ক রয়েছে, 318 কেলভিন উষ্ণতায় CCl4A N2O5 এর বিয়োজন দ্রবণে N2O5 এর গাঢ়ত্ব পর্যবেক্ষণ করে অধ্যয়ন করা হয়েছে। আচ্ছা, প্রাথমিক অবস্থায় N2O5 এর গাঢ়ত্ব কত ছিল, 2.33 মোল লিটার ইনভার্স ছিল, এবং 184 মিনিট পরে ইহা কমে কত হয়ে গেল, 2.08 মোল লিটার ইনভার্স। তাহলে দেখছো প্রথমত 2.33 ছিল, এর থেকে কিন্তু কমে গেছে, কত, 2.08 হয়েছে। তাহলে বিক্রিয়ার নিম্নলিখিত সমীকরণ অনুযায়ী বিক্রিয়াটার সমীকরণও দিয়ে দিয়েছে, 2N2O5 ব্র্যাকেটে গ্যাস, এখান থেকে 4 অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, আর হচ্ছে অক্সিজেন তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের ঘন্টা, মিনিট আর হচ্ছে সেকেন্ডের সাপেক্ষে এই বিক্রিয়াটির গড় হার গণনা করতে হবে, আর এই সময়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডের উৎপন্ন হওয়ার হার কত সেটাও কিন্তু আমাদের লিখতে হবে, ওকে। তাহলে দেখো এক্ষেত্রে প্রথমতই আমরা গড় হারটাকে নিয়ে নিই, অর্থাৎ গড় হার যদি বলো, দেখো এক্ষেত্রে বিক্রিয়াটা লক্ষ্য করো, এখানে 2 রয়েছে, N2O5 এর ক্ষেত্রে বের করবে, তাহলে হাফ ইন্টু মাইনাস ডেল N2O5 ডিভাইডেড বাই ডেলটি হবে, এটা তো আমি বুঝালাম, এটা একদমই সোজা। এবার জাস্ট তুমি মানগুলো বসিয়ে দাও, দেখো ডেল্টা N2O5 এর যদি মান বসো, তাহলে প্রথমত 2.08 ছিল, এর থেকে কত বেড়েছে, মানে 2.33 ছিল, এর থেকে কমে কত হয়েছিল, 2.08, তাহলে 2.08টা আগে লিখবো, তারপর মাইনাস 2.33 মোল লিটার ইনভার্স। এবার সময় কতটা, 184 মিনিট, বাস লিখে দাও। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু এত আসছে, অর্থাৎ 6.79 ইন্টু 10⁻⁴ মোল লিটার ইনভার্স পার মিনিট, ঠিক আছে। এরপরে জাস্ট কিছুই না, তুমি এই যে মোল লিটার ইনভার্স এই টোটাল পার্টটাকে কি করবে বলো তো, 60 দিয়ে করে দাও, ভাগ করে দাও, তাহলে 60 মিনিট মানে মিনিট ঘন্টা পার ঘন্টা চলে আসছে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের 4.07 ইন্টু 10⁻² মোল লিটার ইনভার্স পার আওয়ার আসছে। এবার এটাকে আবার তুমি কি করবে, 1 মিনিট বাই সেকেন্ড দিয়ে আবারই করে দাও, গুণ করে দাও, তাহলে করার পরে আমাদের 1.13 ইন্টু 10⁻⁵ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স কিন্তু আসছে। তাহলে এক্ষেত্রে আমাদের হার আবার নির্ণয় করতে হবে, তাহলে 1/4 ডেল্টা N2O, ওটা কিন্তু গড় হার ছিল। এবার হার বলতে অ্যারোর পরের দিকে লক্ষ্য করো, ইকুয়েশনটাতে 4NO2 রয়েছে, দেখো ইকুয়েশনটা কিন্তু ভালো করে লক্ষ্য করো, বুঝলে, ইকুয়েশনটা কিন্তু লক্ষ্য করতেই হবে আমাদের। তো এক্ষেত্রে 4NO2 রয়েছে আর O2 রয়েছে, তাহলে এক্ষেত্রে 1/4 মাইনাস তো অবশ্যই, তাহলে ডেল্টা NO2 ডিভাইডেড বাই ডেল্টা টি হবে, তাই তো, এটাই তো বুঝলাম আমরা। তাহলে এক্ষেত্রে জাস্ট কিছুই না, তাহলে 1/4 ডেল্টা NO2 বাই ডেল্টা টি হবে। এরপর জাস্ট ক্যালকুলেশন করো, দেখবে আমাদের অ্যান্সার আসবে 2.72 × 10⁻³ মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স। তাহলে অঙ্কটা বুঝে গেল,
কয়েকটা স্টেপ, বেশি না 3টা স্টেপ রয়েছে, তো ভালো করে দেখে নেবে। এরপরে বিক্রিয়ার হার নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ, অর্থাৎ বিক্রিয়ার হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমাদের জানতে হবে। তো গাঢ়ত্বের ওপর অবশ্যই নির্ভর করবে। তো গাঢ়ত্বের ওপর বিক্রিয়া হারের নির্ভরশীলতা, একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা রাসায়নিক বিক্রিয়ার হার এক বা একাধিক বিক্রিয়ক আর বিক্রিয়া পদার্থের গাঢ়ত্বের ওপর কিন্তু নির্ভর করবে, অবশ্যই নির্ভর করবে। বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সাপেক্ষে প্রকাশিত বিক্রিয়া হার ধ্রুবকের মানে বিক্রিয়া হার বিক্রিয়ার কি করে রেট ল, যেটা হচ্ছে গতিসূত্র কিন্তু মেনে চলে বা নামে পরিচিত। বিক্রিয়া হারের রাশিমালা এবং হার ধ্রুবক যদি আমরা বলি, দেখো বিক্রিয়ার হার সময়ের সাথে সাথে কি হয়, হ্রাস পায়, ঠিক আছে। যেহেতু বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পায়, এর বিপরীত ক্রমে কিন্তু আমরা বলতে পারি বিক্রিয়কের গাঢ়ত্ব বৃদ্ধি পেলে সাধারণত বিক্রিয়ার হার কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু সম্পর্কটা সরল সমানুপাতেই হচ্ছে। বিক্রিয়কের গাঢ়ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে সাধারণভাবে আমরা বলতে পারি বিক্রিয়ার হারও কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে এক্ষেত্রে এটা সরল সমানুপাতিক। সুতরাং বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপর অবশ্যই নির্ভর করছে। যেহেতু বাড়ছে কমছে, বিক্রিয়কের গাঢ়ত্ব বাড়লে আমাদের বিক্রিয়ার হারও বৃদ্ধি পাচ্ছে, তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে বিক্রিয়ার হার কিন্তু বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করছে, অর্থাৎ ডিপেন্ডেবল, তাই না। ধরো একটা সাধারণ বিক্রিয়া রয়েছে, অর্থাৎ স্মল এ ক্যাপিটাল এ প্লাস স্মল বি ক্যাপিটাল বি, এখান থেকে আরও স্মল সি ক্যাপিটাল সি প্লাস হচ্ছে স্মল ডি ক্যাপিটাল ডি তৈরি হচ্ছে। এ বি সি ডি হলো বিক্রিয়ক, আর এক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থের স্টোইচিওমেট্রিক কিন্তু সহগ বলতে পারি। তো এক্ষেত্রে আমরা যদি বলি বিক্রিয়া হারটা কি হবে, এক্ষেত্রে বিক্রিয়া হার ভেরিয়েস আমরা বলতে পারি a টু দি পাওয়ার x আর হচ্ছে b টু দি পাওয়ার x, এটা কিন্তু হবে, খুবই সোজা, তাই না। আর বিক্রিয়া হার যেটা, তাহলে এটা যদি আমরা মানে ভেরিয়েস উঠিয়ে দিই, আচ্ছা ভেরিয়েস উঠিয়ে দিলে এটা ভেরিয়েশনের মধ্যে পড়ে, তাহলে কি হয়, একটা কনস্ট্যান্ট আসে, অশূন্য ভেদ্রুবকও বলা হয় এটাকে। তাহলে একটা কনস্ট্যান্ট আসলো কি, তাহলে a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার x। তাহলে বিক্রিয়ার ক্রম এক্ষেত্রে আমরা কি করব, যে বিক্রিয়া হার সমান সমান k a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার x। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়া হার রাশিমালায় বিক্রিয়কের গাঢ়ত্বের ঘাত সমূহের সমষ্টিকে কিন্তু আমরা বলবো বিক্রিয়াটির ক্রম। অর্থাৎ এক্ষেত্রে তুমি যদি বলো বিক্রিয়ার ক্রম কত, তাহলে এটার কি a টু দি পাওয়ার x রয়েছে আর b টু দি পাওয়ার x, তাহলে x প্লাস x, অর্থাৎ দুটোকে কিন্তু সমষ্টি আমাদের করে দিতে হবে, ঠিক আছে। এরপরে বলেছে দেখো একটা বিক্রিয়ার রাসায়নিক ক্রম গণনা করো যার বিক্রিয়া হার সমীকরণ। আচ্ছা বিক্রিয়া হার সমীকরণ k a টু দি পাওয়ার হাফ b টু দি পাওয়ার 3/2, আর নেক্সটে বলেছে বি নাম্বারে বিক্রিয়া হার k a টু দি পাওয়ার 3/2 b ইনভার্স, ঠিক আছে, বা b টু দি পাওয়ার -1। তাহলে এর ক্ষেত্রে তো আমি জাস্ট কি বললাম, পাওয়ারগুলো যেটা রয়েছে না, ঘাতগুলো জাস্ট যোগ করে দাও, তাহলে সেটাই আমাদের বিক্রিয়ার ক্রম কিন্তু আমরা পেয়ে যাবো। তো এই ক্ষেত্রে হাফ রয়েছে আর কত রয়েছে বলো তো, 3/2। জাস্ট দুটোকে এবার লসাগু করো, কত বেরোবে আমাদের, অবশ্যই 2 বেরোবে, কারণ উপরে 4 নিচে 2, তাহলে 2 দুগুণে 4, তাহলে 2 2 যা 4 হচ্ছে। তাহলে আমাদের কিন্তু ফার্স্ট যেটা রয়েছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া কিন্তু বেরিয়ে যাচ্ছে, একদম খুবই সোজা, বুঝলে। এই কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা কিন্তু খুবই ইজি আর আমার খুবই ইন্টারেস্টিং লাগে। আমি চাইবো তোমাদের যত ইন্টারেস্টিং লাগে, সেজন্য প্রত্যেকটা কথা ভালো করে বুঝবে এবং শুনবে, বুঝলে। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই মজাদার আর খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, ওকে। আর এই চ্যাপ্টারে আমি চাই তুমি সাথেই পাও 4th সেমিস্টারে, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের কাছে একটা অনেক ভালো রেজাল্ট চাই, তো অবশ্যই কিন্তু আমার এই ড্রিমটা পূরণ করবে, ঠিক আছে। তোমাদের কাছে কিন্তু খুব বেটার একটা রেজাল্ট আমি আশা করছি। এরপরে বিক্রিয়ার ক্রম নেক্সট যেটা রয়েছে দেখো, k a টু দি পাওয়ার 3/2 আর হচ্ছে b টু দি পাওয়ার -1, খুবই সোজা, নো প্রবলেম। তো 3/2 ফার্স্ট লেখো প্লাস আর ব্র্যাকেটে -1 লেখো। এবার 3/2 -1 যদি আমরা করি, তাহলে 3/2 -1 করলে আমাদের অবভিয়াসলি হাফ থাকছে হচ্ছে 0.5, তাহলে এটা অর্ধক্রম বিক্রিয়া কিন্তু আমরা বলতে পারি। তাহলে এই কনসেপ্টগুলো বুঝলে তো, খুবই সোজা কিন্তু, বুঝলে। এরপরে দেখো গাঢ়তের এসআই একক আমরা বলতে পারি মোল লিটার ইনভার্স, আর সময়ের এসআই একক তো জানোই সেকেন্ড। নিয়ে বিভিন্ন বিক্রিয়ার ক্রম কে এর দেখো একটা সারণী দেওয়া রয়েছে। হার ধ্রুবক দেখো, শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম 0 হবে অবশ্যই, প্রথম ক্রমের ক্ষেত্রে ক্রম 1 হবে, দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে 2 হবে। তো এবার হার ধ্রুবকের মান যদি আমরা নির্ণয় করি, তাহলে দেখো এক্ষেত্রে মোল লিটার ইনভার্স সেকেন্ড, অর্থাৎ 1/মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার যদি আমরা 0 লিখি, তাহলে আমরা এটা কি পাচ্ছি, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু হার ধ্রুবকের একক অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। এরপর প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে মোল লিটার ইনভার্স বাই সেকেন্ড, আবার 1/মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1। তাহলে এক্ষেত্রে আমরা শুধুমাত্র কাটাকুটি করে কি পাচ্ছি, সেকেন্ড ইনভার্স পাচ্ছি। আর দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে কি পাচ্ছি, মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স। বুঝা গেল তো। তো এই যে ছকটা ভালো করে দেখবে। এরপরে নিচের প্রতিটি হার ধ্রুবক থেকে বিক্রিয়ার ক্রম শনাক্ত করো। দেখো কে এর মান দিয়ে দিয়েছে, ঠিক আছে, কত বলেছে, 2.3 × 10⁻⁵ লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। আর দ্বিতীয়ত বলেছে কে এর মান 3 × 10⁻⁴ সেকেন্ড ইনভার্স। তো দ্বিতীয় ক্রম হার ধ্রুবকের একক কি হয়, লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স হয়।
আর এক্ষেত্রে আমাদের দিয়েছে কে এর মান কত 2.3 × 10⁻⁴ লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে এটা কিন্তু একটি প্রথম ক্রমের বিক্রিয়াকে প্রকাশ করবে। ঠিক আছে, সিমিলারলি সেকেন্ডটা প্রথম ক্রম বিক্রিয়ার একক কি হয় আমরা একটু আগে জানলাম সেকেন্ড ইনভার্স হয়, আর কে এর মান দিয়েছে এত, তাহলে এটা একটা প্রথম ক্রমের বিক্রিয়াকেই প্রকাশ করবে। বুঝা গেল? এরপরে বিক্রিয়ার আণবিকতা। আণবিকতা হলো বিক্রিয়ার অন্য একটা ধর্ম, যেমন বিক্রিয়ার ক্রম একটা ধর্ম, বিক্রিয়ার আণবিকতাও কিন্তু আরেকটা ধর্ম, যা বিক্রিয়ার কী করে ক্রিয়ার কৌশল বুঝতে কিন্তু সাহায্য করে। অর্থাৎ বিক্রিয়ার মেকানিজমটা কী রয়েছে রিয়াকশনটার, সেটা বুঝতে আমরা বিক্রিয়ার আণবিকতা টার্মটা ইউজ করি। কোনো বিক্রিয়ার ক্রম একটা পরীক্ষালব্ধ রাশি, ইহা শূন্যও হতে পারে আবার ভগ্নাংশও হতে পারে, কিন্তু আণবিকতা শূন্য অথবা ভগ্নাংশ কিন্তু হতে পারে না। তার মানে আমরা ক্রম দেখলাম তো 3/2 হয়, 1/2 হয়, হাফও হয়, কিন্তু আমরা যদি বলি আণবিকতার কথা, সেটা কিন্তু ভগ্নাংশও হবে না, শূন্যও হবে না। ভগ্নাংশ বলতে কি 2/3, 1/2, 5/3 যেটা ফ্র্যাকশনাল আসে, তাই তো, এগুলোকে আমরা ভগ্নাংশ বলি। তাহলে এই ভগ্নাংশও কিন্তু হতে পারে না কে বিক্রিয়ার আণবিকতা, আর শূন্যও কিন্তু হতে পারে না, কিন্তু অন্যদিকে বিক্রিয়ার ক্রম কিন্তু অবশ্যই হতে পারে। মৌলিক বিক্রিয়ার পাশাপাশি জটিল বিক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু ক্রমটি প্রযোজ্য। হ্যাঁ, ক্রম বিক্রিয়ার কি প্রযোজ্য বিক্রিয়ার ক্রম, কিন্তু যেখানে আণবিকতা শুধুমাত্র কিসের উপর বলো তো, মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য হয়, আর জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতার কিন্তু কোনো অর্থটা আমাদের নেই। এরপরে সমকলিত বিক্রিয়া হারের সমীকরণ। এই সমীকরণগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। ঠিক আছে, প্রমাণও দিতে পারে, আর হ্যাঁ এই থেকে কিন্তু অঙ্ক অবশ্যই থাকবে। শূন্য ক্রমের বিক্রিয়া। শূন্য ক্রমের বিক্রিয়ার অর্থ কি, বিক্রিয়ার হারটা বিক্রিয়কের গাঢ়ত্বের শূন্য ঘাতের সাথে কিন্তু সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ r টেন্ডস টু আমরা p বলতে পারি। তাহলে বিক্রিয়ার হারের ক্ষেত্রে কি হবে -dr/dt, দ্যাটস ইকুয়ালিটি বলতে পারি k r0 বা r⁻0। যেহেতু কোনো রাশির ঘাত শূন্য হলে মান কত হয়, 1 হয়, এটা আমরা জানি। দেখো তোমরা সূচকে কিন্তু পড়েছো, তাই তো, x⁻0, y⁻0, z⁻0 যাই হোক না কেন এটার মান কত হয়, 1 হয়। তাহলে এখানে r⁻0 রয়েছে, তাহলে এক্ষেত্রে রাশির মান কত হবে, 1 হবে। তাহলে আমরা বলতে পারি বিক্রিয়ার হার -dr/dt = k.1, কেন r⁻0 মানে 1, তাই তো। তাহলে এক্ষেত্রে k ডট বা k1 লিখতে পারি। তাহলে এক্ষেত্রে দেখো তুমি তাহলে এদিকে নিয়ে চলে আসো dr-টাকে, তাহলে ওদিকে চলে গেলে -k∆t হবে। এবার উভয় দিকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তোমরা ইন্টিগ্রেশন জানো যারা ম্যাথের স্টুডেন্ট, আর যারা বায়োসায়েন্স কোনো ব্যাপার না, বায়োসায়েন্সের ক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশনটা শিখে রাখতে হবে তোমাদের। আর যাদের ম্যাথ আছে তাদের তো কোনো সমস্যা নেই, তাদের তো এই ইন্টিগ্রেশনগুলো কোনো ব্যাপারই হবে না, খুব সহজে কিন্তু তোমরা করে দিতে পারবে, তাই তো। তো দেখো এক্ষেত্রে আমরা যেটা বলবো, তো এই dr - kdt লিখলাম, এবার উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করব। তাহলে দেখো dr এর ইন্টিগ্রেশন কি হয়, dr dx dt যাই থাক না কেন সবসময় কি হয়, একটা জাস্ট যেহেতু এখানে dr রয়েছে তাহলে এখানে r হবে, আর এক্ষেত্রে x এর ক্ষেত্রে x হতো, তাহলে এক্ষেত্রে drটা কি হয়ে গেল, আর এ কনভার্ট হয়ে গেল। এর -k, dt এর ক্ষেত্রেও ইন্টিগ্রেশন কি হবে, k হবে শুধু, আর ইন্টিগ্রেশন সাইন তো জানো, তাহলে এটা ইন্টিগ্রেশন, আচ্ছা আমি এটা মুছে করছি। দেখো এক্ষেত্রে আমাদের কি হতো, ইন্টিগ্রেশন dr এটা হতো, তাই তো, সমান সমান এক্ষেত্রে আমরা লিখতাম যে -k, আচ্ছা যেহেতু কেটা কনস্ট্যান্ট মান বাইরে লিখতে পারো কোনো ব্যাপার না, আর dt, তাহলে এক্ষেত্রে একটা r আসতো ইন্টিগ্রেশন করলে, আর এক্ষেত্রে কে তো কেই থাকতো, আর একটা টি, অর্থাৎ ডিটির ক্ষেত্রে টি আসতো। আর হ্যাঁ অবশ্যই আমাদের সমাকলন একটা ধ্রুবক লিখতে হয়, যেটা তোমরা অঙ্কের ক্ষেত্রে সি ধরতে, তো এক্ষেত্রে আমাদের একটা আই নিতে হবে। তাহলে জাস্ট দেখো এটাই আমি করেছি এখানে, তাই না। তাহলে এক্ষেত্রে r - kt + i ডট ডট, এটা 1 নম্বর ইকুয়েশন আমরা ধরে নিলাম। আই হচ্ছে কি একটা সমাকলন ধ্রুবক, তাই তো, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট যেটাকে বলা হয়। তাহলে এক্ষেত্রে টি সমান সমান যদি 0 হয়, তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব r সমান সমান কি হবে, r0 হবে, অর্থাৎ r0 হবে। যেখানে r0 কি, r0 হলো বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব। সমীকরণে যদি বসিয়ে দাও তাহলে দেখবে r এর জায়গায় কী করবে, r0 বসাও, তাহলে -k × 0 + 1, তাহলে r0 মানে কিন্তু আমাদের 1 বা i চলে আসলো। তাহলে এই i এর মানটা 1 নং সমীকরণে যদি তুমি বসাও, তাহলে r = -kt প্লাস হচ্ছে r0 পেয়ে যাবে। এটাই হচ্ছে কিন্তু আমাদের শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এটা বেরোলো। এরপরে আমরা প্রথম ক্রমের ক্ষেত্রে বের করব k = 1/t ln r0/r। তাহলে k সমান সমান এক্ষেত্রে 1/t2 - t1 কিন্তু হবে, বা এক্ষেত্রে আমরা k কত বলতে পারি, 2.303/t log কিন্তু r0/r, বাই তো বলে না, r0 r বলা হয়। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা হয়, অর্থাৎ k = এটা 2.303t/t, এর ক্ষেত্রে log কি আসবে আমাদের, r0 আসবে, আর হচ্ছে থার্ড ব্র্যাকেট অফ r, এটা কিন্তু আসবে আমাদের। ওকে, দেখো এবার এই রিলেটেড প্রথম ক্রম বিক্রিয়া রিলেটেড কিন্তু একটা অঙ্ক রয়েছে।
নিচের প্রথম ক্রমের বিক্রিয়াটি N2O5 ব্র্যাকেটে গ্যাস, এখান থেকে আরও 2 অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে আর হাফ অণু অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে N2O5 এর প্রাথমিক গাঢ়ত্ব 318 কেলভিন উষ্ণতায় কত হচ্ছে 1.24 × 10⁻² মোল লিটার ইনভার্স যদি থাকে, তাহলে 60 মিনিট পরে N2O5 এর গাঢ়ত্ব 0.20 × 10⁻² মোল লিটার ইনভার্স হলে 318 কেলভিন উষ্ণতায় বিক্রিয়াটির হার ধ্রুবক কত হবে সেটা আমাদের গণনা করতে হবে। জাস্ট কিছু না, ফর্মুলাটা তোমরা জানলে কি হয়, log R1 R2 = K T2 - T1 / 2.303, বাস মানগুলো বসিয়ে দাও। দেখো তাহলে এক্ষেত্রে K = কত আসছে 2.303 / T2 - T1 log R1 / R2। জাস্ট এবার 2.303 বাই এবার টাইম কত 60 থেকে 0, তাই তো? তাহলে 60 - 0 করো, মাইনাস করো, তাহলে log 1 আসছে, log 1। আচ্ছা R1 এর মান কত 1.24 10⁻², আর মোল লিটার ইনভার্স, আর R2 এর মান কত 0.20 মোল 20 10⁻² মোল লিটার ইনভার্স। তো এটাকে ক্যালকুলেশন করলে দেখো আমাদের কে এর মান কত চলে আসছে 0.0304 মিটার ইনভার্স। খুবই সোজা একটা অঙ্ক, জাস্ট ফর্মুলা জানলে কিন্তু তুমি অঙ্ক করতে পারবে। এরপর বিক্রিয়ার অর্ধায়ু, তোমরা জানো বিক্রিয়ার অর্ধায়ুর ক্ষেত্রে কে সমান কত হবে 2.303/T log R0/R, বা T হাফ সমান 0.693/K হবে। একটা প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান দেওয়া রয়েছে, তাহলে বিক্রিয়াটার অর্ধায়ু আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথম ক্রমের বিক্রিয়ার অর্ধায়ু হচ্ছে T হাফ সমান 0.693/K, জাস্ট কে এর মানটা বসিয়ে দাও, বাস সিম্পল অঙ্ক। 1.26 × 10⁻13 সেকেন্ড আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল। খুবই সোজা, বললাম না এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং। ওকে, অঙ্কগুলো করতে খুবই মজাদার লাগে, তুমি মানে ফর্মুলা জানলেই জাস্ট অঙ্ক কিন্তু নামিয়ে দিতে পারবে। এরপরে বলেছে আরেকটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, যে দেখো যে প্রথম ক্রমের বিক্রিয়া 99.9% সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময় বিক্রিয়াটির অর্ধায়ু কত হবে T হাফ 10 গুণ হয়ে যাবে। দেখো এটা কিন্তু 2024-এ এসেছিল, HS 2024-এ কিন্তু এসেছিল, তার আগেও কিন্তু অনেকবার রিপিটেশন হয়েছে এই কোশ্চেনটা। ওকে, তো অবশ্যই কিন্তু ভালো করে পড়বে এটা। তাহলে আমি কি বললাম WBCHAC কততে এসেছিল না 2024-এ কিন্তু এটা এসেছিল, তো ভালো করে দেখবে। দেখো যখন বিক্রিয়াটা 99.9% সম্পূর্ণ হয়ে যায়, তাহলে এক্ষেত্রে আমরা RN এর মানটা কি বলতে পারি R0 - 0.99 R0 এটা বলতে পারি। তাহলে K এর মানটা আমরা তো জানি, ফর্মুলা কি হয় 2.303/T log R0/R0, R0 - 0.99 R0 হবে, অর্থাৎ T2 - T1 করি না, ওটা হবে, ঠিক আছে, অর্থাৎ x2 - x1 হবে এক্ষেত্রে। তাহলে 2.303/T log, এবার এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু 10⁻³ আসছে। তাহলে T সমান আমার কি হয় অর্ধায়ু জানো যে 6.909/K, তাহলে বিক্রিয়াটার অর্ধায়ু যেটা T হাফ সেটার মান আমরা কি পাবো যে 0.693/K। এবার 0.693/K × K/0.693 যদি করো তাহলে কিন্তু 10 অ্যান্সার আমাদের চলে আসবে, তাই তো? তাহলে এই অঙ্কটা বুঝলে তো, অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এরপরে শূন্য এবং প্রথম ক্রম বিক্রিয়ার সমকলিত গতিসূত্র। দেখো ক্রম যদি 0 হয় তাহলে বিক্রিয়া ধরন R → P হবে, R = P। তাহলে এক্ষেত্রে অবকলিত গতিসূত্র dR/dt = -K হবে, আর সমকলিত কি হবে KT = R0 - R। আর সরলরেখীয় লেখচিত্র এক্ষেত্রে R বনাম T হবে, আর অধ্যায়ের ক্ষেত্রে R0/2K হবে। আর এক্ষেত্রে K এর একক কি হবে গাঢ়ত্বের ইনভার্স, আর বা মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স হবে। বিক্রিয়ার ক্রম যদি 1 হয় তাহলে এক্ষেত্রে অবকলিত গতিসূত্র কি হবে dR/dt = -KR, আর সমকলিত রূপ কি হবে R = R0e⁻KT হবে, ঠিক আছে। আর এক্ষেত্রে যদি এককটার কথা বলো সময় ইনভার্স আর হচ্ছে সেকেন্ড ইনভার্স হবে, বুঝা গেল। এরপরে ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়ার ক্রম যখন মাঝে মাঝে শর্তের দ্বারা পরিবর্তিত হবে। দুটি পদার্থের মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া বিবেচনা করা যাক, যেখানে একটা বিক্রিয়ার বিক্রিয়ক খুব বেশি পরিমাণে উপস্থিত থাকবে। তাহলে বিক্রিয়ার শুরুতে T = 0 আর বিক্রিয়ার শেষে T সময়ে 10 মোল জলের সঙ্গে যদি আমরা 0.01 মোল ইথাইল অ্যাসিটেটের আদ্র বিশ্লেষণ ঘটাই, তাহলে দেখব যে বিভিন্ন উপাদানগুলির গাঢ়ত্বের পরিমাণ কিন্তু বিভিন্ন হবে। দেখো এক্ষেত্রে যদি তুমি লক্ষ্য করো তাহলে এক্ষেত্রে CH3COO2H5 প্লাস হচ্ছে জল, তাহলে দেখো এক্ষেত্রে 0.01 মোল ছিল প্রথমে T = 0-তে, আর জল ছিল 10। তো CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড তৈরি হলো এক্ষেত্রে 0 মোল, C2H2O5 0 মোল তৈরি হলো। এবার T তো সমান 0 ছিল, শুধু T সময় যদি নাও তাহলে এক্ষেত্রে 0 মোল প্রথমত ছিল, তারপরে এখানে জলটা 9.9 মোল ছিল, তারপরে দেখো চেঞ্জ হয়ে গেল 0.01 মোল আর হচ্ছে 0.01 মোল কিন্তু হয়ে গেল, তাই না।
তাহলে বিক্রিয়া চলাকালীন সময় জলের গাঢ়ত্ব বেশি পরিবর্তন হয় না, সুতরাং বিক্রিয়া হারের সমীকরণ অনুসারে কে ড্যাশ আমরা বলতে পারি যে CH3 COO C2H5, আর এটা হচ্ছে থার্ড ব্র্যাকেটে এটা লিখলাম, আর থার্ড ব্র্যাকেটে H2O। তাহলে H2O কে ধ্রুবক ধরা যেতে পারে কেন? কারণ এর মানটা কি ফিক্সডই, তো প্রায় মানে সামান্য একটু কম বেশি হয়েছে, তাই না? তাহলে এক্ষেত্রে বিক্রিয়া হার কে CH3 COO C2H5, যেখানে K = K ড্যাশ H2O, অর্থাৎ এক্ষেত্রে জলটাকে কিন্তু আমরা ধ্রুবক হিসেবে ধরে নিলাম। এবার বিক্রিয়ার হারের ওপর উষ্ণতার প্রভাব। অধিকাংশ বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু উষ্ণতা বৃদ্ধি দ্বারা ত্বরান্বিত করা হয়। যেমন ধরো তুমি N2O5 এর বিয়োজন ঘটাচ্ছ 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 12 মিনিটে কত হলো N2O5, তার প্রকৃত পরিমাণে কিন্তু অর্ধেকটাই বিয়োজিত হয়ে গেল, অর্থাৎ ভেঙে গেল। আর 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই বিয়োজনের জন্য যথাক্রমে কত টাইম লেগে গেল বলো তো? 5 ঘন্টা এবং 10 দিন সময় কিন্তু লেগে গেল। এরপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর অক্সালিক অ্যাসিডের একটা মিশ্রণে যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ উষ্ণতায় কী করি তুলনায় উচ্চ উষ্ণতায়, নিম্ন উষ্ণতার তুলনায় উচ্চ উষ্ণতায় কিন্তু দ্রুত হারে বর্ণহীন অর্থাৎ কালারলেস হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি একটা রাসায়নিক বিক্রিয়ার 10 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়ার হার ধ্রুবক প্রায় ডাবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো এক্ষেত্রে এই লেখচিত্রগুলো ভালো করে দেখবে। স্থিতিশীল বনাম বিক্রিয়া হারের লেখচিত্র। দেখো এক্ষেত্রে লেখচিত্রটা কেমন করে উঠছে, এরকম করে উঠছে, তাই তো? এক্ষেত্রে এটা স্থিতিশক্তি, এটা বিক্রিয়া অক্ষ, সক্রিয়করণ শক্তির পার্টটা দেখানো হয়েছে, জটিল যৌগ টোটালটা দেখানো হয়েছে। এরকম করে প্রত্যেকটা রিয়াকশন কিন্তু মানে লেখচিত্র ভালো করে লক্ষ্য করবে। ওকে, দেখলে? এরপরে দেখো আরেকটা লেখচিত্র রয়েছে K এবং 1/T এর লেখচিত্র। তো এক্ষেত্রে একটা আমাদের অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা চলে আসে যে log K2/K1 = EA/2.303 R T2 - T1 / T1 T2। এই ফর্মুলাটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে কিন্তু অঙ্ক থাকে। দেখো এরপর নেক্সট একটা আমি অঙ্ক নিয়েছি যে ইথাইল আয়োডাইডের বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে C2H5I ব্র্যাকেটে গ্যাস, এখান থেকে আরও কি তৈরি হচ্ছে যে C2H4 ব্র্যাকেটে গ্যাস প্লাস হচ্ছে HI ব্র্যাকেটে গ্যাস। প্রথম ক্রমের হার ধ্রুবকের মান কত? 600 কেলভিন, উষ্ণতায় 1.60 × 10⁻⁵ সেকেন্ড ইনভার্স। তাহলে ইহার সক্রিয়করণ শক্তি কত দেওয়া আছে? 209 কিলোজুল মোল। তাহলে কিলোজুল মোল ইনভার্স আর কি, বা পার মোল। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক 700 কেলভিন উষ্ণতায় গণনা করো। এবার আমরা ফর্মুলা তো জানি, কি জানি যে log K2 - K1 কি হয় EA / 2.303 আর 1/T1 - 1/T2 হয়। তাহলে log K2 = আমরা কি বলতে পারি? log K1 প্লাস, অর্থাৎ এই মাইনাস log K1টাকে এদিকে নিয়ে যাও। তাহলে এবার ইকুয়াল টু এদিকে আসলে অবভিয়াসলি এটা মাইনাসটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে log K1 প্লাস EA / 2.303 আর 1/T1 - 1/T2। ঠিক আছে, এবার জাস্ট এককগুলো লিখে নাও। তাহলে এক্ষেত্রে জুল মোল লিটার ইনভার্স হবে, আর নিচে কত হবে? 4 জুল মোল লিটার ইনভার্স K ইনভার্স। জাস্ট এবার T1 এর মান কত? 600 কেলভিন, তাহলে 1/600 কেলভিন বসাও, মাইনাস T2 এর মান কত? 1/700। জাস্ট ক্যালকুলেশন করো, দেখবে K2 এর মান কত আসবে আমাদের? 6.36 × 10⁻³ সেকেন্ড ইনভার্স আসবে। তাহলে বুঝলে তো অঙ্কটা খুবই সোজা একটা অঙ্ক। এবার অনুঘটকের প্রভাব দেখো। অনুঘটক কি? কোনো একটা রাসায়নিক বিক্রিয়া খুব ধীর গতিতে চলছে, হ্যাঁ, এবার তুমি কি করলে? এক্ষেত্রে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়ে দিলে। তাহলে বিক্রিয়াটা, যে বিক্রিয়াটা দেখবে হতে ধরো তোমার 5 ঘন্টা 6 ঘন্টা লাগছে, সেই বিক্রিয়াটা কিন্তু মিনিটে চলে আসবে, অর্থাৎ 20 মিনিট 30 মিনিটে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ঘন্টা বা দিনের পর দিন যে বিক্রিয়াগুলো ধরো ঘটতে অনেক সময় লাগছে, তুমি যদি ওদের মধ্যে অনুঘটক মিশিয়ে দাও তাহলে কিন্তু ওই বিক্রিয়াটা খুবই ত্বরান্বিত অর্থাৎ খুব ফাস্ট কিন্তু হবে। অনুঘটক হলো এমন একটা পদার্থ যা নিজের কোনো স্থায়ী পরিবর্তন না ঘটিয়ে বিক্রিয়ার হার বৃদ্ধি করে। হ্যাঁ, তাহলে অনুঘটক, ঘটকের নাম তো শুনেছো তোমরা সবাই, তাই না? তো ঘটক কি হয়? বিয়ে দেয়। তো এরপরে তো ঘটকের কি কোনো পরিবর্তন হয় না? তাহলে এক্ষেত্রে যেটা মানে বর রয়েছে আর হচ্ছে মানে কি বলে ওটাকে, যেটা হচ্ছে কোনো রয়েছে, অর্থাৎ হাজব্যান্ড আর ওয়াইফ বা বর আর হচ্ছে বউ। তাহলে বর আর বউ, অর্থাৎ একটা ছেলে একটা মেয়ের বিয়ে দেওয়া হলো, কিন্তু কে দিচ্ছে? ঘটকটাই তো দিচ্ছে। কিন্তু ঘটকের কি আলটিমেট কোনো বিয়ে বা কিছু হচ্ছে না। তাহলে এক্ষেত্রে ছেলে আর মেয়েটার বিয়ে হচ্ছে। তাহলে এই সিমিলার ওয়েতে এই কনসেপ্টটাই কিন্তু তোমরা অনুঘটকের ক্ষেত্রে ভাবতে পারো। তাহলে অনুঘটকও সেম সিমিলার ওয়েতে, ওরকমই মজার জন্য বললাম আর কি। তাহলে অনুঘটক হলো এমন একটা পদার্থ যা নিজের কোনো স্থায়ী পরিবর্তন ঘটাবে না, কিন্তু বিক্রিয়ার গতিটাকে বাড়িয়ে দেবে। হ্যাঁ, কোনো কোনো অনুঘটক যেমন বাড়াচ্ছে, কোনো কোনো অনুঘটক কমাতেও পারে, তাই তো? অর্থাৎ স্লো করতেও সাহায্য করতে পারে, আর বিক্রিয়ার স্পিডও কিন্তু বাড়াতে সাহায্য করে। এবার উদাহরণস্বরূপ নিচের বিক্রিয়াটার ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো, অর্থাৎ 2KClO3, এক্ষেত্রে 2 অণু পটাশিয়াম ক্লোরাইড আর 3 অণু অক্সিজেন তৈরি হচ্ছিল। কীভাবে? এক্ষেত্রে তুমি কী দিলে? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক হিসেবে ইউজ করে দিলে, তাই তো? ওকে, এবার দেখো আরেকটাই রয়েছে, এই ছকটা আমি তোমাদের উপরেই দেখিয়ে দিয়েছি। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট কিছু কিছু কোশ্চেন রয়েছে। দেখো ফার্স্টে বলেছে শূন্যক্রম বিক্রিয়া বলতে কি বোঝো? এইরূপ বিক্রিয়ার একটি উদাহরণ দাও। দেখো শূন্যক্রম বিক্রিয়ার হার বা রেট প্রতিক্রিয়াশীলতার অর্থাৎ সান্দ্রতার ওপর কিন্তু নির্ভর করে না,
অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে সময়ের অনুপাতে একটা নির্দিষ্ট স্থির মানে বিক্রিয়া কিন্তু ঘটে। যেমন রেট এক্ষেত্রে তুমি যদি বলো তাহলে মাইনাস ডি আর ডিটি কিন্তু হবে, মাইনাস ডি আর ডি এ, এক্ষেত্রে এ লিখি আমি, ঠিক আছে, মাইনাস ডি এ ডিটি, ডি এ ডিটি ইকুয়ালস টু আমরা কে লিখতে পারি, তাই তো, এটা তো লিখি। এবার ধরো যে ধাতু সালফেটে ঘটে এমন কিছু ক্যাটালাইটস রিয়াকশন বা নির্দিষ্ট তীব্রতার আলোতে ঘটে এমন কিছু ফটোকেমিক্যালস বিক্রিয়া সাধারণত কী হয় শূন্যক্রমভাবে আচরণ করে। যেমন অ্যামোনিয়া ধাতু সালফেটে কী হয় যে নির্দিষ্ট শর্তে অবিলম্বনে কিন্তু ডিকম্পোজিশনে শূন্য বিক্রিয়ার অনুরূপ ঘটে থাকে, তাই তো। তাহলে এক্ষেত্রে গেল শূন্যক্রম বিক্রিয়া। এবার আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে একটা বিক্রিয়ার হার ধ্রুবকের মান যদি এত থাকে তাহলে বিক্রিয়াটার ক্রম কি হবে। তো এক্ষেত্রে তোমরা বলতে পারো এটা বিক্রিয়ার ক্রম 2 হবে, এটা আমি কুড়িয়েছিলাম মানে সামনে, ঠিক আছে। একটা রাসায়নিক বিক্রিয়া হার ও একই, তাহলে বিক্রিয়ার ক্রম কি হবে। যদি বিক্রিয়ার হার একই হয় তাহলে এক্ষেত্রে বিক্রিয়ার ক্রমটা কী হয়ে যাবে, শূন্য ক্রম হবে, 0 হবে। একটা রাসায়নিক বিক্রিয়ার হার সমীকরণ হলো বিক্রিয়া হার দেওয়া আছে, তাহলে এটা মৌলিক বিক্রিয়া হবে না কি বিক্রিয়া হবে। দেখো মৌলিক বিক্রিয়া মানে কি, তাহলে আমাদের প্রথমত আগে কী করতে হবে, এই টার্মগুলো যোগ করে দিতে হবে। অর্থাৎ পাওয়ারে 1 রয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা এটা কী করব যে 1 + 3/2 করবো। তাহলে এখানে দেখো 2, তাহলে এটা 2 আর এক্ষেত্রে তাহলে 5/2, এটা হচ্ছে ফ্র্যাকশন রয়েছে, তাই তো। তাহলে এটা কি মৌলিক বিক্রিয়া হবে, মৌলিক বিক্রিয়া কিন্তু হবে না, কারণ এক্ষেত্রে আমাদের কিন্তু অ্যান্সারটা 5/2 রয়েছে, অর্থাৎ এটা ভগ্নাংশ চলে আসছে, তাই তো, তাহলে এটা হবে না। রাসায়নিক বিক্রিয়ার ক্রম বলতে কী বোঝো, একটি প্রথম ক্রম বিক্রিয়ার 30% সম্পূর্ণ হতে যদি 40 মিনিট সময় লাগে তাহলে বিক্রিয়ার অর্ধ জীবনকাল কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে তোমরা ক্যালকুলেশন করবে, দেখবে 78 মিনিট কিন্তু চলে আসবে। এই প্রত্যেকটা প্রশ্নই অনেক ইম্পর্টেন্ট, সেজন্য ভালো করে কিন্তু লক্ষ্য করবে। ওকে, তাহলে আমাদের কেমিক্যাল কাইনেটিক্স অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যা এই চ্যাপ্টারটা কিন্তু সম্পূর্ণ অ্যানালাইসিস করা কমপ্লিট হলো। এই চ্যাপ্টারে 7 মার্কস কিন্তু রয়েছে 4 সেমিস্টারে, সেজন্য ভালো করে এই চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট করবে। ওকে, আর অঙ্কগুলো কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে, রিভিশন করবে। তাহলে চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ওকে, আর খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।